রইল প্রেমের নিমন্ত্রণ পর্ব ১৯ লিখেছেন ইয়োস্টাডিমো। রাত ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। একে একে পুরো বাড়ির প্রতিটি ঘরের আলো নিভে গেল। করিডোর জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, একঘেয়ে ডাক। মাঝে মধ্যে রাতের হালকা বাতাসে দুলে ওঠা শিউলি আর জারুল গাছের পাতার মৃদু শব্দ। সব মিলিয়ে চারপাশে যেন শান্তির এক আবরণ নেমে এসেছে। কিন্তু সেই শান্তি যেন বেলার ঘরের দরজার সামনে এসে থেমে গেছে। ঘরের ভেতরে এখনও টেবিল ল্যাম্পের হলদেটে আলো জ্বলছে। বিছানার এক কোণে হাঁটু জড়িয়ে বসে আছে বেলা। চুলের সামনের কয়েকটা এলোমেলো গোছা মুখের উপর নেমে এসেছে। চোখ দুটো এতটাই লাল হয়ে গেছে যে আয়নায় নিজেকে দেখলেও হয়তো সে নিজেই চিনতে পারত না। রাতের খাবারের টেবিলের প্রতিটি মুহূর্ত বারবার ফিরে আসছে তার মনে। বেলা হঠাৎ দুহাত দিয়ে নিজের দুই কান চেপে ধরে বলে উঠল, না, আর মনে করতে চাই না। কিন্তু মানুষের মন কি কখনো নিজের কথা শোনে? যে স্মৃতিটাকে ভুলে থাকতে চায় সেই স্মৃতিটাই বারবার ফিরে আসে। চোখের কোণে আবারও পানি জমে উঠল। সে খুব আস্তে বিছানা থেকে নেমে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার বাইরে পুরো বাগানটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। ওই আম গাছটার নিচে দাঁড়িয়ে কতবার সায়রের সঙ্গে ঝগড়া করেছে। ছোটবেলার কত আনন্দই না করত। সারাদিন সায়রের পিছু পিছু ঘুরত, এটা সেটার বাহানা করত। বেলা দীর্ঘশ্বাস ফেলল, নিজের বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলল, এটা কেমন হলো? কখন যে আপনাকে এতটা নিজের করে ফেললাম। মনে পড়ে গেল সায়রের ছোট ছোট যত্নের কথা। জোর করে পানি খাওয়ানো, না খেয়ে থাকলে বকা দেওয়া, মুখ দেখেই তার মন খারাপ বুঝে ফেলা। সেই স্মৃতিগুলোই আজ তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না, এটা ভুল, উনার উপর আমার কোনো অধিকার নেই। কিন্তু কথাগুলো শেষ হওয়ার আগেই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অনেকক্ষণ কান্নার পর সে অজু করে নামাজ পড়ল। সেজদায় মাথা রেখে কাপা গলায় দোয়া করলো, হে আল্লাহ, আমি কাউকে দোষ দিচ্ছি না। ভুল যদি কেউ করে থাকে তবে সেটা আমি। আমার মনটা শান্ত করে দিন, কষ্ট না দিয়ে সব কিছু মেনে নেওয়ার শক্তি দিন। কিন্তু নামাজ শেষ হলেও বুকের ভেতরের অস্থিরতা কমল না। রাতভর তার চোখে এক ফোঁটা ঘুম এলো না। ফজরের আজানের পর নামাজ পড়ল। সারা রাত না ঘুমিয়ে আর ভালো মতো না খেয়ে শরীরটাও ভেঙে পড়েছিল। ভোরের আলো ফুটতেই সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, আর 5 মিনিট, তারপর উঠে কলেজে জন্য রেডি হব। বালিশে মাথা রাখতেই শরীরটা কেমন অবশ অবশ লাগতে শুরু করল। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। অত্যাধিক ক্লান্তি আর দুর্বলতায় সে গভীর নিদ্রার মতো নিস্তেজ হয়ে রইল। সকাল 9টা বাজে। রান্নাঘরে নাজনীন সুলতানা নাস্তা বানাতে বানাতে সময় দেখে মুচকে হেসে বললেন, মেয়েটা আজও বুঝি বেশি ঘুমাচ্ছে। তিনি বেলাকে ডাকতে ওর ঘরের সামনে গিয়ে বললেন, বেলা মা, ওঠ ওঠ, কলেজে যেতে হবে। কোনো সাড়া নেই। আবার ডাকলেন, দরজায় টোকা দিলেন, তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হাতল ঘুরিয়ে দেখলেন, দরজাটা ভেতর থেকে লক করা। মুহূর্তেই তার বুকের ভেতর অকারণ এক অস্বস্তি জমে উঠল। দরজার হাতলটা আরেকবার ঘুরিয়ে দেখলেন, নাজনীন সুলতানা। না, ভেতর থেকেই বন্ধ। তিনি আবারও দরজায় নরমভাবে টোকা দিয়ে পুনরায় ডাকলেন, বেলা মা, দরজাটা খোল, অনেক দেরি হয়ে যাচ্ছে। তবুও কোনো উত্তর নেই। এবার তার বুকের ভেতরটা অকারণে ধক করে উঠল। তিনি একটু জোর দরজায় ধাক্কা দিলেন, বেলা, শুনতে পাচ্ছিস? নিস্তব্ধতা। ভেতর থেকে কোনো শব্দ নেই, না পায়ের আওয়াজ, না বিছানা নড়ার শব্দ, না কোনো উত্তর। ততক্ষণে নাজনীন সুলতানার মুখের স্বাভাবিক হাসিটা পুরোপুরি মিলিয়ে গেল। চোখে মুখে স্পষ্ট উদ্বেগ ফুটে উঠল। তিনি কাপা গলায় আবার ডাকলেন, মা, একবার শুধু বল, তুই ঠিক আছিস? তবুও কোনো সাড়া এলো না। হঠাৎ তার মনে পড়ল, বেলা কখনোই এমন করে না। বিশেষ করে সে দরজা লক করে খুব কম ঘুমায়। ঘুম যত গভীরই হোক, মায়ের দ্বিতীয় ডাকের পরে দরজা খুলে দেয়। আজ কেন খুলছে না? তার বুকের ভেতরের অস্থিরতা মুহূর্তে কয়েক গুণ বেড়ে গেল। তিনি আর এক মুহূর্তেও দাঁড়িয়ে রইলেন না। প্রায় দৌড়ে ডাইনিং রুমের দিকে চলে এলেন। কণ্ঠটা তখন ভয়ে কাঁপছে, বিহানের আব্বু, বিহান, তোমরা একবার এদিকে আসো। কথার ভেতরের আতঙ্ক শুনে সবাই চমকে উঠল। খবরের কাগজটা নামিয়ে দ্রুত উঠে দাঁড়ালেন সারোয়ার খান। বাশার খান তাড়াতাড়ি এগিয়ে এলেন। বিহান প্রায় দৌড়ে এলো। কি হয়েছে আম্মু? নাজনীন সুলতানার চোখ ইতিমধ্যে ভিজে উঠেছে। অনেকক্ষণ ধরে ডাকছি বেলাকে, দরজা খুলছে না। বিহান প্রথমে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিল। হেসে বলল, আরে, হয়তো গভীর ঘুমে আছে। আমি ডাকছি। সে দ্রুত বেলার দরজার সামনে এসে জোরে বলল, এই পাগলি, আর কত ঘুমাবি? ওঠ, কেন উত্তর নেই? সে দরজা এবার
মুষ্টি দিয়ে ধাক্কা দিল। ধূপধাপ শব্দে আবার ডাকলো, বেলা দরজা খোল। তবুও নিস্তব্ধতা। বিহানের মুখের হাসিটাও মিলিয়ে গেল। ভ্রু কুচকে আবার বলল, বেলা, মজা করিস না, দরজা খোল বোন। ঠিক তখনই নিজের রুম থেকে বের হচ্ছিল সায়র। কলেজে যাওয়ার জন্য শার্টের হাতা গুটাতে গুটাতে সিঁড়ি বেয়ে নামছিল সে। বেলার রুমের দরজায় এত মানুষের জটলা দেখে থেমে গেল। তারপর নাজনীন সুলতানার কাদো কাদো মুখটা দেখে চোখে পড়তেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। দ্রুত এসে উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? সারোয়ার খান সংক্ষিপ্ত গলায় বললেন, বেলা অনেকক্ষণ ধরে ডাকলেও দরজা খুলছে না। কথাটা শুনে সায়রের মুখের রং মুহূর্তেই বদলে গেল। সে 1 সেকেন্ডও দেরি না করে বেলার দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় আলতো করে নক করলো, বেলা। তার কণ্ঠ আগের মতোই শান্ত, যেন আশা করছে এই ডাকি দরজা খুলে যাবে। কিন্তু না, কোনো উত্তর এলো না। সে আবার ডাকলো, এবার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, বেলা, দরজাটা খোল। সায়র দরজার খুব কাছে কান নিয়ে শুনতে চেষ্টা করলো। ভেতরে কোনো নড়াচড়ার বা হাঁটা চলার শব্দও নেই। তার বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে। বিহান এবার প্রায় চিৎকার করে উঠল, বেলা, প্লিজ একটা কথা বল। নাজনীন সুলতানা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি মুছতে মুছতে বললেন, আমার মেয়েটার কিছু হয়নি তো সায়র? সায়র তখন নিশ্চুপ। তার চোখ স্থির হয়ে আছে দরজার দিকে, কিন্তু বুকের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। অকারণে একটা ভয় তাকে ক্রমশ গ্রাস করছে। তার মনে পড়ে গেল গতকালের সকল ঘটনা। সব কিছু যেন একশতই গাঁথা হয়ে তার মাথায় ফিরে এলো। সে নিজের অজান্তে ফিসফিস করে বলল, না, কিছু হবে না সায়র। ধীরে ধীরে সবার দিকে তাকালো। তার মুখে আর আগের সেই স্থিরতা নেই, চোয়াল শক্ত হয়ে গেছে। চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠা। খুব নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, সবাই একটু পিছে যাও। বিহান সঙ্গে সঙ্গে তার দিকে তাকালো। দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। কোনো কথা হলো না। তবুও দুজনেরই যেন একই সিদ্ধান্তে পৌঁছে গেছে। সায়র গভীর শ্বাস নিল। তারপর দরজার দিকে 1 পা এগিয়ে গেল। চোখের দৃষ্টিটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। দরজার উপর হাত রেখে খুব আস্তে বলল, বেলা, আমি শেষবারের মতো বলছি, যদি শুনতে পাস দরজাটা খুলে দে। মমতাজ বেগম নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। এতক্ষণে তিনিও বুঝে গেছেন বিষয়টা আর স্বাভাবিক নেই। সায়র দরজার সামনে এসে একবার গভীর শ্বাস নিয়ে মনে মনে শুধু প্রার্থনা করল, আল্লাহ, বেলার যেন কিছু না হয়। পরের মুহূর্তেই সে সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল। প্রচণ্ড শব্দে পুরো করিডোর জুড়ে কেঁপে উঠল, কিন্তু দরজা খুলল না। বিহানও পাশে এসে দাঁড়ালো। দুজন একসঙ্গে আবার ধাক্কা দিতে লকের অংশ ভেঙে দরজাটা খুলে গেল। ঘরে ঢুকেই সবাই থমকে গেল। টেবিল ল্যাম্প এখনও জ্বলছে, আর বিছানায় নিশ্চুপ হয়ে শুয়ে আছে বেলা। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ বন্ধ, এক হাত বিছানার কিনারা থেকে নিচে ঝুলে আছে। দৃশ্যটা দেখেই নাজনীন সুলতানা চিৎকার করে কান্নায় ভেঙে পড়লেন। সায়র ছুটে গিয়ে আলতো করে বেলার কাঁধে হাত দিয়ে বলে, বেলা, শুনতে পাচ্ছিস? কোনো সাড়া নেই। বিহানও বোনের পাশে বসে কাপা গলায় ডাকতে লাগলো। সায়র তাড়াতাড়ি বেলার নাকে হাত রেখে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করলো। খুব ধীরে ধীরে হলেও শ্বাস চলছে। বুঝতে পেরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু উদ্বেগ একটুও কমল না। সে দ্রুত বাসার খানের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, চাচু, আর দেরি করা যাবে না, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বাসার খান সঙ্গে সঙ্গে বিহানকে গাড়ি বের করতে বললেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল। নাজনীন সুলতানা বেলার মাথায় হাত বুলিয়ে কাঁদতে লাগলেন, আর মমতাজ বেগম নিঃশব্দে দাঁড়িয়ে বেলার মুখের দিকে তাকিয়ে রইলেন। গত রাতের কথাগুলো যেন একে একে তার মনে ফিরে আসতে লাগলো, কিন্তু তার চোখে মুখে কোনো অপরাধ বোধের ছায়া নেই। কোনো কথা না বলে সায়র অত্যন্ত যত্নে বেলাকে 2 হাতে তুলে নিজের বুকের কাছে আগলে নিল। সেই মুহূর্তে তার মুখে দৃঢ়তার আড়ালে লুকিয়েছিল গভীর আতঙ্ক। আর বুকের ভেতর শুধু একটাই প্রার্থনা বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, বেলা যেন সুস্থ থাকে। বাইরে তখন গাড়ির হর্ন বেজে উঠেছে। মুহূর্তের মধ্যে শান্ত সকালের বাড়িটা উদ্বেগ আর উৎকণ্ঠায় ভারী হয়ে উঠল। সবাই দ্রুত বেলাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা দ্রুত বেলাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা করতে লাগলেন সারোয়ার খান, নাজনীন সুলতানা, বিহান, বাশার খান আর সায়র। করিডোর জুড়ে তখন শুধু নিস্তব্ধতা আর উদ্বেগের ভারী আবহ। কিছুক্ষণ পর চিকিৎসক বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, চিন্তার তেমন কোনো কারণ নেই। অতিরিক্ত মানসিক চাপ, সারাদিন ঠিকমতো না খাওয়া, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং শরীরের দুর্বলতার কারণে সাময়িকভাবে জ্ঞান হারিয়েছেন। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখছি, জ্ঞান ফিরলেই বাসায় নিয়ে যেতে পারবেন। তবে এখন থেকে ওর বিশ্রাম, খাওয়া দাওয়া আর মানসিক অবস্থার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।
কথাগুলো শুনে সবার বুক থেকে যেন একটা পাথর নেমে গেল, কিন্তু শায়রের ভেতরের অস্থিরতা একটুও কমল না। সে হাসপাতালের করিডোরে নিশ্চুপ দাঁড়িয়ে নিজের দুহাত শক্ত করে মুঠো করে ফেলল। কয়েক ঘন্টা পর ধীরে ধীরে বেলার জ্ঞান ফিরল। চিকিৎসক শেষবার পরীক্ষা করে কিছু ওষুধ লিখে দিলেন এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। সবাই বেলাকে নিয়ে বাড়ি ফিরে এলো। বেলাকে তার ঘরে শুইয়ে দিয়ে সায়র এক মুহূর্ত দেরি করল না। ধীর পায়ে সে মমতাজ বেগমের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় হালকা নক করে ভেতরে ঢুকলো। মমতাজ বেগম ছেলের মুখের দিকে তাকাতেই থমকে গেলেন। সায়রের চোখে আজ অদ্ভুত এক কঠোরতা, যা তিনি আগে কখনো দেখেননি। সায়র কিছুক্ষণ নীরবে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর কিন্তু ভীষণ দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, ছোটবেলা থেকে তোমার প্রতিটা কথা মাথা পেতে শুনেছি, মেনেছি, আজও মানছি। তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো দাঁড়ায়নি। সে এক মুহূর্ত থামল। চোখের দৃষ্টি আরও কঠিন হয়ে উঠল। সায়র এবার আরও নিচু কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, কিন্তু একটা কথা আজ পরিষ্কার বলে রাখছি, তোমার কোনো সিদ্ধান্তের বিনিময়ে যদি বেলার জীবনে আর একবারও এমন কিছু হয়, যদি ওর কোনো ক্ষতি হয়, তাহলে আমি কাউকে ছাড়ব না, কাউকে না। আম্মু, প্রয়োজন হলে তোমাকেও না। কারণ আমার চোখের সামনে আর একবার বেলাকে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখলে আমি সহ্য করতে পারবো না। কথাগুলো বলে সায়র আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঘরে দরজার দিকে হাঁটতে লাগলো। আর মমতাজ বেগম স্থির হয়ে বসে রইলেন। ছেলের শেষ কথাগুলো বারবার তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। প্রথমবারের মতো তিনি উপলব্ধি করলেন বেলা সায়রের কাছে ঠিক কতটা মূল্যবান। মুহূর্তের মমতাজ বেগমের মাথায় রাগে রক্ত চড়ে গেল। ছেলের মুখে এমন কঠিন ভাষা তিনি কোনোদিনও শোনেননি। কিন্তু বিস্ময়ে সে অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। পরের মুহূর্তে তার বুকের ভেতর জমে উঠল তীব্র ক্ষোভ। মনে মনে ভাবল, এটুকুনে মেয়ে একটা আমার ছেলেকে হাত করে ফেলেছে। মেয়েটা অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, সায়রের জীবনে নিজের জায়গা করে নিচ্ছে। আমি তা কখনোই হতে দেব না। প্রয়োজন হলে সবাইকে বিরুদ্ধে গিয়েও এই সম্পর্কের অঙ্কুরের ছেদ টানব। আমার ছেলেকে নিয়ে যে স্বপ্ন আমি প্রতিদিন এতদিন ধরে বুকে আগলে রেখেছি, সেখানে বেলার কোনো স্থান নেই, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন বেলাকে সায়রের জীবনে অংশ হতে দেব না।